আমেরিকা ইরান সংঘাত কি আসলে চীনের জন্য এক আশীর্বাদ? যখন ওয়াশিংটন তেহরানকে দমনে ব্যস্ত, তখন বেইজিং কি নিঃশব্দে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে? আর তুরস্কের হাতে আসা ৬,০০০ কিলোমিটার পাল্লার নতুন এই দানবীয় মিসাইলটি কি বদলে দেবে আগামী রণকৌশল? এসব প্রশ্নের উত্তর সহ বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট নিয়ে আজ আমরা আলোচনা করব। একদিকে মার্কিন সমরাস্ত্রের ভান্ডারে টান পড়ছে, অন্যদিকে তুরস্কের ইলদিরি মহান আইসিবিএম বা ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন। বিশ্বজুড়ে যেন এক নতুন সমরাস্ত্র বিপ্লব শুরু হয়েছে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের পর্বে আমরা জানবো কেন সিআইএর সাবেক বিশ্লেষক জন নিক্সন মনে করছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা আসলে চীনের জন্য সুবর্ণ সুযোগ। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। সিআইএর সাবেক বিশ্লেষক জন নিক্সনের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী এবং অমীমাংসিত সংঘাত আদতে চীনের জন্য এক সুবর্ণ সুযোগ বা আশীর্বাদ হিসাবে সামনে আসছে। ওয়াশিংটন যখন তেহরানকে মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলে নিজেদের সামরিক ও কূটনৈতিক শক্তি ব্যয় করছে, বেইজিং তখন অত্যন্ত সুনিপুণভাবে এই শূন্যস্থান পূরণ করে নিজের প্রভাব বলয় বৃদ্ধি করছে। নিক্সনের এই বিশ্লেষণটি বর্তমান বৈশ্বিক রাজনীতির এক গভীর ও কৌশলগত দিক খুলে দিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ বলেন, এই সংঘাতের অন্যতম প্রধান সুবিধাভোগী হিসাবে চীন আমেরিকার সামরিক সক্ষমতা আর যুদ্ধ কৌশল সম্পর্কে অত্যন্ত কাছ থেকে জ্ঞান লাভ করছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নেওয়া প্রতিটি পদক্ষেপ বেইজিংয়ের জন্য একটি জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করছে। বিশেষ করে যে 40 দিনের যুদ্ধ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের অস্ত্র ব্যবহার করছে, কোন কৌশলে ব্যবহার করছে, রেঞ্জ কি রকম, সেটা সবই পর্যবেক্ষণ করছে চীন, এবং চীন তথ্য দিচ্ছে ইরানকে। ডুয়েল গেম খেলছে চীন। চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকার প্রযুক্তির সীমা, তাদের লজিস্টিক্যাল সীমাবদ্ধতা এবং আঞ্চলিক বন্ধুদের সঙ্গে ওয়াশিংটনের বোঝাপড়া। এই অভিজ্ঞতা ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা অন্য কোনো ফ্রন্টে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে চীনকে অনেক বেশি প্রস্তুত রাখবে। অন্যদিকে এই অস্থিরতার সুযোগে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে নিজেকে একজন অত্যন্ত ধৈর্যশীল এবং নির্ভরযোগ্য বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করছে। যুক্তরাষ্ট্র যেখানে বছরের পর বছর ধরে সামরিক হস্তক্ষেপ, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপে বিশ্বাসী, চীন সেখানে নিজেকে একটি দায়িত্বশীল শক্তি হিসাবে তুলে ধরছে। একদম অপোজিট। এজন্য তো সৌদি আরব, বাহরাইন, জর্ডান এবং কি আরব আমিরাতও এখন চীনের দিকে ঝুঁকছে। বেইজিং এর মূল মন্ত্র কি জানেন? শান্তি আর অংশীদারিত্ব। তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধ বা রেজিম চেঞ্জের ভয় না দেখে বরং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক ও অবকাঠামোগত বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে। এর ফলে সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত বা খোদ ইরান, সবার কাছে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে, যে কথাটা আমি 20 সেকেন্ড আগে বলেছি। তারা বেইজিংকে এমন একটি শক্তি হিসাবে দেখছে যারা যুদ্ধের ডামাডোলের বদলে অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়। জ্বালানি নিরাপত্তার বিষয়টি এই সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তার জ্বালানি তেলের বিশাল অংশের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে তারা একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে। আমেরিকার সামরিক জেট যখন এই অঞ্চলের সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে হরমুজ প্রণালীর মাধ্যমে, চীন তখন কি করছে জানেন? মধ্যস্থতাকারী ভূমিকায় অবতীর্ণ হয়ে জ্বালানি প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করছে। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের সাম্প্রতিক মধ্যস্থতা এর একটি বড় উদাহরণ। এটা বছরখানেক আগের ঘটনা, তারা এটা মধ্যস্থ করে দিয়েছিল। বেইজিং দেখাতে সক্ষম হয়েছে অস্ত্র দিয়ে নয়, বরং আলোচনার টেবিলে বসে তারা বড় বড় সংকটে সমাধান করতে পারে। তাদের নজরটা ফিনান্সিয়াল। আর চীন যদি সাকসেস হয় তাহলে আমেরিকার পতন কিভাবে ঘটবে জানেন? পেট্রোডলার ধ্বংস হয়ে যাবে। ইরান 70% করে দিছে, বাকি 30% করে দেবে চীন। পেট্রোডলার ধ্বংস মানে যুক্তরাষ্ট্রের ইকোনমি ধ্বংস। যুক্তরাষ্ট্রের ইকোনমি ধ্বংস মানে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার শেষ। ইরান তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। দেশটির প্রতিরক্ষা খাত এখন হাইপারসনিক ও দীর্ঘ পাল্লার দানবীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোনিবেশ করেছে, যা খুব শীঘ্রই বিশ্বমঞ্চে
উন্মোচিত হতে যাচ্ছে। এই প্রযুক্তিগত অগ্রগতি মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান উত্তেজনা মূলত হরমুজ প্রণালীতে আমেরিকার নতুন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম নিয়েই ব্যস্ত। পেন্টাগন দাবি করছে তাদের অত্যাধুনিক অ্যাপাচি এবং সিংহক হেলিকপ্টারের নিখুঁত হামলায় ইরানের 4টি ফাস্ট বোট ধ্বংস হয়েছে, মোট 6টি এটা হয়েছে। আমেরিকার দাবি মূলত তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি ব্যর্থ চেষ্টা। অন্যদিকে ইরান এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো বলে প্রত্যাখ্যান করেছে। লক্ষণীয় বিষয় হলো আমেরিকা এখন পর্যন্ত ফাস্ট বোট ধ্বংসের কোনো করেছে বিশ্বাসযোগ্য স্যাটেলাইট ছবি বা অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি। 24 ঘন্টা পার হয়ে গেছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ জলপথে এখন আসল লড়াইটা মরণাস্ত্রের চেয়ে ইনফরমেশন বা ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের দিকেই বেশি ঝুঁকেছে, যেখানে সরাসরি সংঘাতের চেয়ে একে অপরের মনস্তান্ত্রিকভাবে পরাজিত করায় মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে যুক্ত হলো এক ঐতিহাসিক মাইলফলক। চলমান সাহা এক্সপো সমরাস্ত্র প্রদর্শনীতে আঙ্কারা প্রথমবারের মতো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেটাকে আমরা আইসিবিএম বলে থাকি, ইলদিরি মহান জনসম্মুখে এনেছে। এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের মাধ্যমে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত আইসিবিএম এলিট ক্লাবে প্রবেশ করল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের তুরস্ক। এটি দেশটির সামরিক সক্ষমতা এবং কৌশলগত শক্তিমত্তাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইলদিরি মহান মিসাইলটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য অত্যন্ত আধুনিক ও বিধ্বংসী। এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাল্লা প্রায় 6000 কিলোমিটার, যা মহাদেশীয় সীমানা ছাড়িয়ে সুদূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র কেবল দূরত্বের দিক থেকে নয়, বরং গতির দিক থেকেও অপ্রতিদ্বন্দ্বী। এটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি, অর্থাৎ ম্যাক 9 থেকে 25 গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হতে পারে। এই প্রচণ্ড গতির কারণে আধুনিক রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর বিশাল ওজন বহনের ক্ষমতা। এটি প্রায় 3000 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা যে কোনো কৌশলগত অবস্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তুরস্কের নিজস্ব বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের তৈরি এই মিসাইলটি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন স্বাবলম্বী করে তুলেছে, তেমনি ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যেও তুরস্কের অবস্থানকে আরও সুসংহত করেছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের দ্বিমুখী প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের মজুদ বর্তমানে এক নজিরবিহীন লজিস্টিক সংকটের মুখে পড়েছে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ব্রিটেন, পোল্যান্ড সহ ন্যাটো বন্ধুদের সতর্ক করেছে, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের তীব্রতার কারণে তাদের মিসাইল ও অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের ভান্ডার আশঙ্কাজনকভাবে কমে গেছে। মার্কিন সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট নিশ্চিত করেছেন, ইউক্রেনে নিরবিচ্ছিন্ন অস্ত্র পাঠানোর চেয়ে বর্তমানে আমেরিকার নিজস্ব মিসাইল ও ইন্টারসেপ্টর ভান্ডার পুনরায় পূর্ণ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন বিপদে পড়বে জেলেনস্কি, লাভবান হবে পুতিন। উচ্চমাত্রার আধুনিক যুদ্ধ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান উৎপাদন সক্ষমতা এবং লজিস্টিক চেইন যে অভাবনীয় চাপের সম্মুখীন, এই পরিস্থিতি তারই প্রতিফলন। সংক্ষেপে বলতে গেলে মিত্রদের সহায়তা বজায় রাখার পাশাপাশি নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ওয়াশিংটন এখন এক কঠিন ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েছে। দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবেলায় আমেরিকার বর্তমান প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে এই সংকট বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় দানে দানে এখন 3 দান। একদিকে তুরস্কের এই 6000 কিলোমিটার পাল্লার ইলদিরি মহান কি ইউরোপ থেকে আমেরিকা সবার ঘুম কেড়ে নেবে, নাকি ওয়াশিংটন যখন তেহরানকে দমনে ব্যস্ত সেই সুযোগে বেইজিং নিঃশব্দে দখল করে নেবে গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতা বা গদি বা সিংহাসন, যেটাই আপনি বলেন। আমেরিকার পেন্টাগন কি সত্যি অস্ত্রের সংকটের তলানিতে গিয়ে ঠেকেছে? উত্তরগুলো সময়ের হাতে, কিন্তু পাল্টা আঘাত আর নতুন সমীকরণের খবর সবার আগে পাবেন এই চ্যানেলে। আজকের এই ভিডিওটি আপনার রক্ত গরম করে দিলে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য বদলে দিতে পারে আলোচনার মোড়। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আগামী রণকৌশল কেবল এখানেই ফাঁস হবে। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরও এক আগ্নেয়গিরির সমতুল্য খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন, নিরাপদে থাকুন।
আল্লাহ হাফেজ।